ওয়েল আজকে আমরা যেই কবিতাটা পড়তে চলেছি সেই কবিতার নাম ক্যানোনাইজেশন, দ্য ক্যানোনাইজেশন উইচ ইজ রিটেন বাই জন ডান। এবারে জন ডান আমি যখন বলছি, যদি তোকে কখনো কেউ জিজ্ঞেস করে বা যদি ইউজুয়ালি কেউ কোনোদিন জিজ্ঞেস করেও থাকে যে ইংরেজি সাহিত্যে যত কবি তুমি পড়েছ তার মধ্যে সব থেকে বোঝা কঠিন কোন কবিকে, তার নাম হচ্ছে জন ডান। একদম মানে স্ট্রেট, যে ইংরেজি সাহিত্যে যদি সব থেকে কঠিন বোঝা কোনো কবিকে হয়, কোনো কবির কোনো লেখা যদি সব থেকে বুঝতে কঠিন বা টাফ মানে মানুষের মনে হয়, সেটা হচ্ছে জন ডান। 1572 সালে জন ডান জন্মাচ্ছেন। কোথায় জন্মাচ্ছেন? না, লন্ডন, হুইচ ইজ ইন ইংল্যান্ড। 1572 সাল মানে 16th সেঞ্চুরিতে। জন ডানকে বলা হয় দ্য ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি মানে, মেটাফিজিক্যাল পোয়েট্রি কি? মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে এক বিশেষ ধরনের কবিতা। দেখ, মেটা মানে কি? মেটা মানে হচ্ছে পরে, আর ফিজিক্যাল ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের পরেও একটা ওয়ার্ল্ড আছে যেটাকে বলা হয় স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। জন ডানের যে লেখা, এই লেখার মধ্যে কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের বিশেষ বর্ণনা থাকে। মেটাফিজিক্যাল পোয়েট্রির স্পেসিফিক কিছু ফিচার্স থাকে, কিছু এমন বিশেষ জিনিস থাকে যেগুলোকে দেখলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা এইটা হলো একটা মেটাফিজিক্যাল পোয়েট্রি। সেই কিছু জিনিসগুলো কি 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 ফিচার থাকে মেটাফিজিক্যাল পোয়েট্রি, যার দরুন আমি একটা কবিতাকে মেটাফিজিক্যাল পোয়েট্রি বলতে পারি। নাম্বার 1 হচ্ছে তোমার, সাধারণত এটা ড্রামাটিক বিগিনিং থাকে। ড্রামাটিক বিগিনিং মানে হচ্ছে দেখবি আজব একটা শুরু হবে, দুম করে কবিতাটা শুরু হয়ে যাবে। নাম্বার 2, কলোকুয়াল ডিকশন থাকবে। কলোকুয়াল ডিকশন মানে হচ্ছে একেবারে চলতি ভাষায় লেখা থাকবে। অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েট্রির সব থেকে বড় যে ফিচার, সেটাকে বলা হয় কনসিট। কনসিট মানে হচ্ছে ফার ফেচেড সিমিলি, অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রিতে এমন কিছু তুলনা করা থাকবে, এমন কিছু তুলনার বর্ণনা থাকবে, যেই তুলনাগুলো সাধারণ মানুষের পক্ষে সাধারণভাবে বোঝা সম্ভব নয়। অনেক মাথা খাটাতে হবে তবে তুমি সেই তুলনাগুলো বুঝতে পারবে। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রিতে কলোকুয়াল ডিকশন থাকবে, সহজ ভাষা থাকবে, একটা অ্যাবরাপ্ট বিগিনিং থাকবে, হঠাৎ করে দুম করে কবিতা শুরু হয়ে যাবে। কনসিটের ব্যবহার প্রচুর পরিমাণে থাকবে। এই বিশেষ কিছু ফিচার যদি কোনো কবিতার মধ্যে থাকে, সেটাকে বলা হয় তোমার মেটাফিজিক্যাল পোয়েম। না, এই মেটাফিজিক্যাল পোয়েম ইংরেজি সাহিত্যে যারা লেখা শুরু করেছে তাদের মধ্যে প্রথম এবং অন্যতম সব থেকে জনপ্রিয় হচ্ছে জন ডান। ঠিক আছে, বোঝাতে পেরেছি আমি? এবং এই যে কবিতাটা দি ক্যানোনাইজেশন, এই কবিতাটা কিন্তু একটা মেটাফিজিক্যাল পোয়েট্রি, একটা মেটাফিজিক্যাল পোয়েম। দ্য ক্যানোনাইজেশন একটা মেটাফিজিক্যাল পোয়েম। আচ্ছা, এবারে তোরা ক্যানোনাইজেশন এই ওয়ার্ডটা কখনো শুনেছিস আগে? আই গেস তুই শুনেছিস। ওকে, ক্যানোনাইজেশন এই ওয়ার্ডটার মানে কি? ক্যানোনাইজেশন এই ওয়ার্ডটার মানে হচ্ছে কাউকে সেন্টহুড দেওয়া, অর্থাৎ সেন্ট উপাধি দেওয়া। ক্রিশ্চিয়ানিটিতে কোনো একজন ভালো মানুষকে পরবর্তীকালে চার্চ থেকে একটা বিশেষ উপাধি দেওয়া হয়। সেটা কি উপাধি? না, সেন্ট উপাধি। তো এই যে সেন্ট উপাধি দেওয়ার যে প্রক্রিয়া, যে মেথড, যে প্রসেস, এটাকে বলা হয় ক্যানোনাইজেশন। যেমন তোরা মাদার টেরেসার নাম শুনেছিস তো? হ্যাঁ, তো এই যে মাদার টেরেসা, এই মাদার টেরেসাকে সেন্টহুড দেওয়া হয়েছিল, অর্থাৎ সেন্ট উপাধি দেওয়া হয়েছিল। তাহলে যেই প্রসেসে মাদার টেরেসাকে চার্চ থেকে সেন্ট উপাধি দেওয়া হয়েছিল, সেই প্রসেসটাকে বলা হয় ক্যানোনাইজেশন, যেটা এই কবিতাটার টাইটেল। কবিতাটা লেখা হয়েছে 1590 সালে এবং কবিতাটা প্রথমবার পাবলিশ হয়েছে 1633 সালে। এবং এই কবিতার মধ্যে কতগুলো স্ট্যান্জা পাবো আমরা? এই কবিতার মধ্যে 5টা স্ট্যান্জা পাবো, অর্থাৎ 5টা স্তবক পাবো। এবং এই কবিতার রাইম স্কিম হচ্ছে এ বি বি এ সি 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 এ এ। এইটা হচ্ছে প্রতিটা স্ট্যান্জার রাইম স্কিম। বলো, এত অবধি আমি যেটা বললাম সেটা তোমরা বুঝতে পেরেছো কি পারো? পেরেছো। এবারে যখন আমি কবিতাটা পড়াচ্ছি,
কবিতাটা পড়ার আগে বলি যে জন ডান এই কবিতাটা লিখছেন। ধরো যে জন ডান তার প্রেমিকার সাথে প্রেম করছে, এবং সেই সময় জন ডানেরই যদি কোনো বন্ধু তার প্রেমে বাধা দেওয়ার চেষ্টা করছে। আমি আমার প্রেমিকার সাথে বসে গল্প করছি যে শোনো এই ব্যাপার, তখন যদি আমার কোনো একটা দুষ্টু বদমাস বন্ধু এসে আমাদের এই প্রেমের মাঝে নাক গলায়, আমাদেরকে প্রেম করতে বাধা দেয়, তাহলে আমরা কি হয়ে যাব? বিরক্ত হয়ে যাব তো। হ্যাঁ, এই তোর কাজ নেই রে, খেয়ে দে, আমাকে ডিস্টার্ব করতেছিস, যা না, তুই যা গিয়ে মাঠে ক্রিকেট খেল, দরকার পড়লে স্কুলে চলে যা। আচ্ছা সেই সব না হলে মায়ের হয়ে বাজারটা করে দে, কিন্তু আমাকে প্রেম করতে দে। আমরা এইভাবে বলি তো, মানে আমরা বলি, মানে আই কান্ট সে দ্যাট, ঠিক আছে? আমার তো সব ভাই বোন, সমগ্র ভারতবর্ষী আমার ভাই আর বোন। তাই হোক, তো যেটা বলছিলাম আমি, জন জন আর তার প্রেমিকা তারা প্রেম করছে। প্রেমিকার নাম অ্যান মোর, যাকে সে বিয়ে করেছিল পরবর্তীকালে পালিয়ে গিয়ে। তো দুজনে প্রেম করছে, তো প্রেমে কেউ হয়তো বাধা দিচ্ছে। তখন জন জন বলছে, ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। ভগবানের দোহাই তোকে, আমি তোকে ভগবানের দোহাই দিচ্ছি, নিজের মুখটা বন্ধ রাখ। হোল্ড ইউর টাং মানে, টাং মানে জিভ, হোল্ড মানে আটকে রাখা। ভগবানের দোহাই দিচ্ছি তোকে, নিজের মুখটা বন্ধ রাখ আর আমায় ভালোবাসতে দে। কাকে বলছে? যে ডিস্টার্ব করছে, ইন্ট্রুডার। ইন্ট্রুডার মানে যে বিরক্ত করছে, তাকে বলছে উফ, তোকে ভগবানের দোহাই দিচ্ছি, নিজের মুখটা বন্ধ রাখ, আমায় ভালোবাসতে দে। অর চাইল্ড মাই পালসি অর মাই গাউট। তুই এক কাজ কর, তোর যদি ভালো না লাগে, আমার পালসি, আমার প্যারালাইসিস আছে, তুই আমাকে সেইটা নিয়ে ভর্ৎসনা কর, তুই আমাকে দুটো বাজে কথা শোনা আমার প্যারালাইসিস নিয়ে। অথবা গাউট, গাউট মানে হচ্ছে বাতের ব্যথা, দরকার পড়লে আমার বাতের ব্যথা নিয়ে তুই আমায় দুটো বাজে কথা শোনা, কিন্তু আমার প্রেমের মাঝে আসবি না, আমার প্রেম নিয়ে কোনো বাজে কথা বলবি না। ভগবানের দোহাই, নিজের মুখটা বন্ধ রাখ আর আমায় প্রেম করতে দে। দরকার পড়লে আমার যে প্যারালাইসিস সেটা নিয়ে আমাকে দুটো ভর্ৎসনা কর না, দুটো খারাপ কথা বল। আমার বাতের ব্যথা সেই নিয়ে দুটো খারাপ কথা বল। মাই 5 গ্রে হেয়ার্স। আচ্ছা তোর যদি ঠাট্টা করার ইচ্ছা হয়, এই যে আমার মাথায় 5টা আর সাদা চুল বাকি আছে, আমার বয়স হচ্ছে তো, সাদা চুল হয়ে যাচ্ছে মাথায়, তুই চাইলে সেগুলো নিয়ে আমার উপর হাসাহাসি করতে পারিস। অথবা অর রুইন্ড ফরচুন ফ্লাউট, অথবা আমার যে পোড়া কপাল, সেই পোড়া কপাল নিয়েও তুই হাসাহাসি করতে পারিস। তুই চাইলে আমার প্যারালাইসিস নিয়ে আমার মজা করাতে পারিস, তুই চাইলে আমার বাতের ব্যথা নিয়ে আমার উপর হাসতে পারিস, তুই চাইলে আমার মাথায় যে আর 5টা মানে 5টা নয়, মানে অল্প যে কিছু চুল বেঁচে আছে, এই সাদা চুলগুলো নিয়ে হাসাহাসি করতে পারিস। অথবা দরকার পড়লে আমার যে পোড়া কপাল, তুই চাইলে সেইটা নিয়েও হাসাহাসি কর। অথবা না হলে একটা ভালো সাজেশন দি দেখ, উইথ ওয়েলথ ইউর স্টেট। তুই এক কাজ করতে পারিস, সেটা হচ্ছে সম্পত্তি দিয়ে নিজের স্টেট, মানে তোর টাকা পয়সা যা কিছু আছে সেই দিয়ে তুই সম্পত্তি বাড়ানো, এটাতে ভালো অ্যাক্টিভিটি, এটা কর। ইউর মাইন্ডস উইথ আর্টস ইমপ্রুভ। অথবা এক কাজ কর, তুই কোনো একটা আর্ট শেখ, ছবি আঁকা শেখ, গিটার বাজানো শেখ, একটা শিল্প শেখ, তাহলে কি হবে? তোর মনটা আরো উন্নত হবে। তাহলে টাকা পয়সা দিয়ে নিজের সম্পত্তি বাড়া, না হলে একটা ভালো শিল্প শেখ, শিল্প শিখে নিজের মনটাকে আরো উন্নত কর। টেক ইউ আ কোর্স, না হলে এক কাজ কর, একটা কোনো ইউনিভার্সিটিতে যা, সেখানে একটা কোর্স নিয়ে নে, একটা কোর্স কর, তাহলেও তো শিক্ষিত হবি। গেট ইউ আ প্লেস, এবং কোর্সটা কমপ্লিট করার পরে পড়াশোনা, ইউনিভার্সিটির দিকে পড়াশোনায় যোগদান কর, আর পড়াশোনা কমপ্লিট করার পরে গেট ইউ আ প্লেস, একটা ভালো চাকরি বাকরি কর, এগুলোও করতে পারিস। অথবা অবজার্ভ হিজ অনার অর হিজ গ্রেস অর দ্য কিংস রিয়াল অর হিজ স্ট্যাম্পেড ফেস। অথবা আর একটা কাজ কর, তুই রাজার মুখটা দেখ, এবং রাজা মানে দেশের রাজা, তুই রাজার মুখের দিকে তাকা এবং দেখ রাজার মুখটা কত সুন্দর, অবজার্ভ কর। রাজার প্রকৃত মুখের দিকেও তাকাতে পারিস, অথবা টাকায় যে রাজার ছবি আছে সেই ছবির দিকেও তাকিয়ে থাকতে পারিস, দেখ রাজার মুখটা কত সুন্দর, এটাও ভালো কাজ।
কন্টেম্পলেট, তুই একটু চিন্তা ভাবনা কর। হোয়াট ইউ উইল অ্যাপ্রুভ, একটু চিন্তা ভাবনা কর এবং ভাব তুই জীবনে কি করতে চাস, এইগুলো কর। সো ইউ লেট মি লাভ, আর আমায় কি করতে দে, আমায় প্রেম করতে দে। তুই এগুলো কর এবং আমায় প্রেম করতে দে, আমার প্রেমে বাধা দিস না। Alice, Alice, who's injured by my love? হায় হায়, কে কষ্ট পেয়েছে আমার প্রেমে? এই যে আমি প্রেম করি, তাতে কি কারো কোনো ক্ষতি হয়েছে? তোর কোনো ক্ষতি হয়েছে আমার প্রেম? আমি তো নিজের না বলছিস কেন, আমি প্রেম করি থরি। এটা জন ডান বলছে তার বন্ধুকে যে আমি যে প্রেম করি তাতে কি তোর কোনো ক্ষতি হয়েছে নাকি? হ্যাঁ? What merchant ships have my sighs drowned? মাঝে মাঝে যখন প্রেমে ব্যথা পাই আমি দীর্ঘশ্বাস ফেলি, কিন্তু আমার ওই দীর্ঘশ্বাসের ফলে কোনো বণিকের জাহাজ ডুবে গেছে নাকি? আমি প্রেম করেছি বলে কারো ক্ষতি হয়েছে? আমি প্রেম করেছি, আমার প্রেমের দীর্ঘশ্বাসে কোনো বণিকের জাহাজ মাঝ দরিয়ায় ডুবে গেছে নাকি? Who says my tears have overflowed his ground? আচ্ছা, আমি যখন প্রেমে কেঁদেছি, আমার প্রেমিকার সাথে আমার যখন ঝগড়া হয়েছে তখন আমি প্রেমে কেঁদেছি, তো কেঁদেছি বলে কি বন্যা এসছে নাকি? না। When did my colds of forward spring remove? আমার যখন প্রেমে ঠান্ডা লেগেছে, সেই ঠান্ডা কি কোনো আগত বসন্তকে আটকে দিয়েছে? আমার প্রেম কি যে বসন্ত আসছে সেই বসন্তকে বাধা দিয়েছে নাকি আমার প্রেম? When did the heats which my veins feel add one more to the plague bill? দেখো, প্রেমে কি হয়, প্রেমে না শিরা ধমনী দিয়ে উষ্ণ রক্ত বয়ে যায়। প্রেমিকা যখন কাছে আসে তখন কেমন যেন শিরা দিয়ে উষ্ণ রক্তের স্রোত বয়ে যায়। তো আমার ধমনী দিয়ে যে উষ্ণ রক্তের স্রোত বয়ে গেছে, সেই স্রোতের ফলে, সেই স্রোতের উত্তাপের ফলে কেউ কি মারা গেছে প্লেগে? আচ্ছা, প্লেগ হচ্ছে একটা বিশেষ রোগ যেটা আমেরিকাতে, এই আমেরিকা বলছি কেন, যেটা ইংল্যান্ডে প্রচুর পরিমাণে ছড়িয়েছিল তখনকার সময়তে, এবং প্রতি সপ্তাহে না একটা কাউন্ট করা হতো যে এই সপ্তাহে কতজন মারা গেল দেশে প্লেগ রোগের ফলে। বলছে আমার প্রেমের উষ্ণতায় কি কারো প্লেগ হয়েছে? কেউ মারা গেছে প্লেগে? সেটা তো হয়নি। সোলজার্স ফাইন্ড ওয়ার্স, আমি প্রেম করি, এটাতে কি সৈন্যরা যুদ্ধ করতে পারছে না? হ্যাঁ, সৈন্যরা তো এখনো যুদ্ধ করছে। আমার প্রেমের ফলে পৃথিবীতে কোনো ড্যামেজ হয়েছে কি? হয়নি, সৈন্যরা এখনো যুদ্ধ করছে, দেখো। And lawyers find out still litigious men which quarrels move. এবং শুধুমাত্র সৈন্য কেন, লয়ারদের কাছে যাও, দেখো লয়াররাও কিন্তু খুঁজে পাচ্ছে ওইসব দুষ্টু লোকগুলোকে যারা ওই লোকের নামে কেস করতে ভালোবাসে। আচ্ছা, ওই দুষ্টু লোকগুলোকে লয়ার না খুঁজে পেলে তাহলে লয়ারদের কি সংসার চলবে? লয়াররা আমায় মারবে যদিও এইসব কথা শোনার পরে। লয়াররা কি খোঁজে? সবসময় বদমাস লোকদের খোঁজে যারা নিজের ভাইয়ের নামে কেস করবে, দাদার নামে কেস করবে, বাবার নামে কেস করবে। তো ওরকম ঝগড়া ভালোবাসে এমন লোক তো লয়াররা খুঁজে পাচ্ছে, ওদের ঘর সংসার তো চলছে। তাহলে আমার যে প্রেম, সেই প্রেমের দ্বারা কি কারো ক্ষতি হচ্ছে? পৃথিবীতে কোনো ইম্প্যাক্ট, বাজে ইম্প্যাক্ট পড়ছে, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে? পড়ছে না তো। তো যখন আমার প্রেমের জন্য পৃথিবীতে কোনো বাজে ইম্প্যাক্ট পড়ছে না, তাহলে আমায় ভালোবাসতে দিচ্ছ না কেন? দো শি and I do love, সবাই নিজের মতো ভালো আছে এবং আমি আর আমার প্রেমিকা তার মাঝেই প্রেম করি। Call us what you will, we are made such by love. দেখো, যখন দুটো প্রেমিক প্রেমিকা হাত ধরে বসে থাকে তখন কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হে कहना, সবাই দেখবে বড়, এভরিওয়ান ইজ ভেরি জেলাস। তখন বলে ওই দেখ প্রেম করছে, হ্যাঁ বাবা প্রেমাতুর বিড়াল যে, হ্যাঁ লাভ বার্ডস বলে তোদেরকে খচাবে। কখনো যদি তোরা প্রেম করিস, রাস্তাঘাটে বসে গল্প করিস হাত ধরে, তখন মানুষজনদের সেটা সহ্য হবে না, মানুষজনরা তোকে এই ওই বাজে কথা বলবে। কি বলছে যে কল আস হোয়াট ইউ উইল, আমাদেরকে যেই নামে ডাকতে হয় তোমরা ডাকতে পারো। উই আর মেড সাচ বাই লাভ, আমরা এরকম, আমাদেরকে এরকম কি বানিয়েছে? আমাদের একে অপরের প্রতি ভালোবাসা আমাদেরকে এরকম বানিয়েছে। আমরা হলাম পুকি। কল হার ওয়ান,
মি অ্যানাদার ফ্লাই। তোমরা এক কাজ করো, তোমরা আমাকে একটা মাছি বলে ডাকো, ওকেও একটা মাছি বলে ডাকো, ওকে একটা মাছি বলে ডাকো, আমায় একটা মাছি বলে ডাকো। আচ্ছা, মাছি মানে কি? মাছি কিসের প্রতীক? মাছি হচ্ছে মরণশীলতার প্রতীক, মর্টালিটির প্রতীক। প্রেম করছি মানে তো এই নয় যে আমরা অমর হয়ে যাব, মারা যাব। তো তুমি চাইলে আমাদেরকে মাছি বলে ডাকতেই পারো। দেখো, এই জন্যই জন ডান পৃথিবীর সব থেকে বড় মেটাফিজিক্যাল পোয়েট। জন ডান ইজ কম্পেয়ারিং দ্য লাভার্স টু দ্য ফ্লাইস। জন ডান প্রেমিক প্রেমিকাকে কিসের সাথে কম্পেয়ার করছে? প্রেমিক প্রেমিকাকে মাছির সাথে কম্পেয়ার করছে। এবারে যদি নর্মালি আমি বলি যে প্রেমিক প্রেমিকাকে জন ডান মাছির সাথে কম্পেয়ার করছে, তোমার মাথাটা ঘুরে যাবে যে কেন করছে, মাছি কেন? ব্যাপারটা হচ্ছে যে দেখো, দুটো জিনিস। একটা হচ্ছে এই যে ফ্লাই, এই ফ্লাই জিনিসটা, ফ্লাইটা খুব ইনসিগনিফিকেন্ট একটা ক্রিচার, রাইট? এই যে আমার সামনে মাছি ঘুরছে, ইনসিগনিফিকেন্ট আমার কাছে। দে আর অলসো ইনসিগনিফিকেন্ট। তারা বলছে দেখো, আমাদের জন্য পৃথিবীতে কোনো ফরাক পড়ে না, সো ইউ ক্যান কল আস ফ্লাইস। এছাড়া মাছি মর্টাল, অর্থাৎ মরণশীল, মরবে। আর একটা জিনিস কোনোদিন মাছিদের বিষয়ে খেয়াল করেছো কিনা জানি না, যে মাছিরা জানে যে আগুনের সামনে গেলে আমরা মরবো, তারপরেও মাছিরা আগুনের সামনে যায় কি যায় না? যখনই আগুন ধরাবে মাছিরা সেই আগুনের মধ্যে প্রবেশ করে যায়। ভালোবাসাটা হচ্ছে সেই আগুন, মাছিরা এই আগুনের প্রতি ধেয়ে আসে। তাই জন্য ইউ ক্যান কল আস ফ্লাইস। এই জন্য তুমি আমাকে বা আমাদেরকে প্রেমিক প্রেমিকাকে মাছি বলতে পারো। আমরা জানি ভালোবাসার আগুনে আমরা জ্বলে পুড়ে যাব, তাও কি যায় আসে, জ্বলতেই তো এসেছি, জ্বলে চলে যাব। দারুণ বললাম কিন্তু। সো ইউ ক্যান কল আস ফ্লাইস। তুমি চাইলেই আমাদেরকে কি বলতে পারো, যে ইউ ক্যান কল হার ওয়ান মি অ্যানাদার ফ্লাই। তুমি চাইলে ওকে একটা মাছি বলে রাখতে পারো, আমাকে একটা মাছি বলে রাখতে পারো। উই আর টেপার্স টু। আচ্ছা, মাছি বাদ দাও, তুমি আমাদেরকে মোমবাতিও বলতে পারো। এই রে, আবার লাভার্সদেরকে এই মাছির সাথে কম্পেয়ার করছিল, এখন আমরা মোমবাতির সাথে কম্পেয়ার করছে। মোমবাতির সাথে কেন কম্পেয়ার করছে? আচ্ছা, মোমবাতির ধর্ম কি? মোমবাতির ধর্ম হচ্ছে, মোমবাতিকে এখন ধরাবি, ও নিজের শিখাতেই নিজে গলে যায় না। প্রেমিক প্রেমিকারা নিজের ভালোবাসাতেই নিজেকে গলিয়ে দেয়। আমরা জানি যে এই প্রেমই একদিন আমার ধ্বংসের কারণ হবে, কিন্তু সেই জেনেও প্রেম থেকে কি বিরত রাখতে পারি নিজেকে? মোমবাতির মতো আমরা, বুঝলে? সবাইকে আলো দেবো আর নিজের আগুনে নিজেই গলে যাব। আমাদের প্রেমটা এমন, প্রেমের আগুনে আমি জানি আমি গলে যাব, তবুও প্রেম থেকে আমি বিরত থাকবো না, আমরা প্রেম থেকে বিরত থাকবো না। তাই জন্য বলছে যে উই আর টেপার্স টু। তুমি চাইলে আমাদেরকে মোমবাতিও বলতে পারো। টেপার্স মানে মোমবাতি, ক্যান্ডেলস। শামা, শামা है ये प्यार का। And at our own cost die. At our own cost die মানে কি? যে আমরা নিজেরাই নিজেদের মধ্যে মরে যাই, অর্থাৎ নিজেদের আগুনে আমরা নিজেরাই মরে যাই, গলে যাই। And we in us find the eagle and the dove. আমরা হলাম একটা ইগলের মতো, আমরা হলাম একটা ডভের মতো। ইগল মানে ইগল, তো ইগল কি, ইগলই বলি আমরা, আই গেস। এন্ড ডভ মানে ঘুঘু। এবারে জন ডান আবার লাভারদেরকে কম্পেয়ার করছে। প্রথমে ফ্লাইজ হয়ে গেল, নিজেদেরকে ফ্লাইজদের সাথে কম্পেয়ার করলো। দেখ, দিস ইজ কনসিট, এগুলোকেই কনসিট বলা হয় মেটাফিজিক্যাল পোয়েট্রির সব থেকে ইম্পর্টেন্ট ফিচার। প্রথমে লাভার্সদেরকে ফ্লাইজদের সাথে কম্পেয়ার করলো। কেন কম্পেয়ার করলো অনেক ভাবতে হবে, তবে বুঝতে পারলাম। তারপরে লাভার্সদেরকে টেপার্স অর্থাৎ মোমবাতির সাথে তুলনা করছে। এখন আবার বলছে যে আমরা হলাম একজন ইগল, একজন হলাম ডভ। আচ্ছা, ইগল এন্ড ডভ কেন বলছে? দেখ, ইগল, ইগল কিসের প্রতীক? স্ট্রেংথ। স্ট্রেংথ মানে শক্তি। আর ডভ কিসের প্রতীক? ফ্র্যাজাইলনেস। তো ভালোবাসায় কি হয়? স্ট্রেংথ আর ফ্র্যাজিলিটি, এই দুটোর মিলন ঘটে। একটা পুরুষ সে স্ট্রেংথের প্রতীক, একটা মেয়ে ফ্র্যাজাইলনেসের প্রতীক, কোমলতার প্রতীক। তো যখন শক্তি আর কোমলতার মিলন ঘটে, সেটাকেই তো ভালোবাসা বলে।
তাই জন্য বলছে যে তুমি চাইলে আমাদেরকে ঈগল অ্যান্ড ডভ বলে ডাকতে পারো, কারণ আমরা হলাম শক্তি আর কোমলতার মিলনস্থল। আহা, দারুণ ব্যাপার। The phoenix riddle hath more wit by us. We two being one are it. So to one natural thing both sexes fit. আচ্ছা, এরপরে কবি বলছে যে আমাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা অনেকটা ফিনিক্স পাখির মতোই রহস্যময়। বাবা, এবার আবার নিজেদের ভালোবাসাটাকে কম্পেয়ার করছে বা নিজেদেরকে কম্পেয়ার করছে কার সাথে? ফিনিক্স বলে এক বিশেষ পাখির সাথে। তোরা ফিনিক্স পাখির নাম শুনেছিস? হ্যারি পটার দেখেছিস তো? হ্যারি পটারে ফিনিক্স আছে না? আচ্ছা, যদি ফিনিক্সের ডেফিনেশন দিতে বলে, হোয়াট ইজ দ্য ফিনিক্স, আমি কি বলবো? আমি বলবো যে a phoenix is a mythological bird which is supposed to live for 500 years, in which the male and the female sexes coexist in a neuter form. দেখো, সহজ বাংলায় বলি, a phoenix is a mythological bird. Phoenix হচ্ছে একটা পৌরাণিক পাখি, which is supposed to live for 500 years. যেই পৌরাণিক পাখি মোটামুটি কত দিনের জন্য বাঁচে? 500 বছর তার আয়ু। আচ্ছা, ফিনিক্স মেল না ফিনিক্স ফিমেল? বলছে ইন হুইচ দ্য মেল অ্যান্ড দ্য ফিমেল সেক্সেস কোএক্সিস্ট। সে মেলও, সে ফিমেলও, উভলিঙ্গ, ইন আ নিউটার ফর্ম। ফিনিক্স মেলও, ফিনিক্স ফিমেলও। আমরাও তেমন। আমাদের বডিগুলো আলাদা, আমাদের সোলটা এক। ফিনিক্সের বিষয়ে আর একটা রহস্য হচ্ছে এমন যে বলা হয় যে অ্যাট আ টাইম সারা পৃথিবীতে একটাই ফিনিক্স থাকে। এবার তুই বলবি যদি একটা ফিনিক্স থাকে তাহলে সেই ফিনিক্সটা থেকে সেকেন্ড ফিনিক্সটা জন্মাবে কি করে? লাইক ফিনিক্স মানে একটা জন্ম হওয়ার জন্য তো একটা মেল অ্যান্ড দ্য ফিমেল তাদের মধ্যে ব্যাপার স্যাপার ঘটবে, তবে তো একটা নতুন শিশু পৃথিবীতে আসবে। ফিনিক্সের ব্যাপারে বলা হয় যে ফিনিক্স যখন বুড়ো হয়ে যায় বা বুড়ি হয়ে যায় তখন ফিনিক্সের গায়ে আগুন লেগে যায় নিজে থেকে, এবং আগুনটা সেই ছাই হয়ে মানে ফিনিক্সের বডিটা ছাই হয়ে পড়ে যায়, এবং সেই ছাই থেকে আবার একটা নতুন ফিনিক্স জন্ম নেয়। দেখো, আমরা আমরা বলতে তুই আমার কথা বলছি না, জন ডান অ্যান্ড তার লাভার এরা মরে যাবে, কিন্তু এরা কিসের সিম্বল? এরা হচ্ছে লাভার্সদের সিম্বল, প্রেমিক প্রেমিকার সিম্বল। এদের দেহটা মরে যাবে কিন্তু এরা প্রেমিক প্রেমিকা কি মরবে না? আবার নতুন কোন প্রেমিক প্রেমিকা, এরাই আবার নতুন কোন প্রেমিক প্রেমিকা হয়ে জন্মাবে। তো সেই জন্য বলছে যে ইউ ক্যান কল আস ফিনিক্স, তুমি চাইলে আমাদেরকে ফিনিক্স বলতে পারো, বিকজ উই আর অ্যাজ মিস্টিরিয়াস অ্যাজ এ ফিনিক্স। আমরা ফিনিক্সের মতোই রহস্যময়। কি বলছে আর একবার পড়ি, দ্য ফিনিক্স রিডল হ্যাথ মোর ওয়েট বাই আস। ফিনিক্সের যে রিডলটা অর্থাৎ ফিনিক্সের যে রহস্যটা সেটা কিন্তু আমরাও কিন্তু ততটাই রহস্যময়। উই টু বিং ওয়ান, আমাদের দুজনকে যে দেখছো আমরা আসলে দুই নই, আমরা আসলে এক। ডিভাইডেড বাই বডি, ইউনাইটেড বাই সোল। সো টু ওয়ান নিউট্রাল থিং বোথ সেক্সেস ফিট। আমরা হলাম সেই নিউট্রাল থিং যেখানে বোথ সেক্সেস মেল অ্যান্ড দ্য ফিমেল দুটোই আছে। আমাদের ভালোবাসাটা ইজ এ কম্বিনেশন, ঠিক আছে? উই ডাই অ্যান্ড রাইজ দ্য সেম, আমরা মারা যাই এবং মারা গিয়ে বারে বারে ফিরে আসি। দেহটা চেঞ্জ হতে থাকে কিন্তু আমরাই বারে বারে ফিরে আসি। and prove mysterious by this love, এবং এই ভালোবাসার দ্বারাই আমরা রহস্যময় হয়ে থাকি। যেমন ভালোবাসাকে বোঝা যায় না, ভালোবাসা খুব রহস্যময়, আমরাও বড় রহস্যময়। শাহরুখ খানের একটা গান আছে, তোরা শুনেছিস কিনা জানি না, সিনেমাটার নাম রব নে বানা দি জোড়ি। হ্যাঁ, ওখানে দেখবি একটা হচ্ছে হর জনম মে, হ্যাঁ, ও বলবে যে আমরা প্রতি জন্মে ফিরে আসি, হ্যাঁ, যে বিভিন্ন জন্মে বিভিন্ন নাম নিয়ে আসি, বাট এই লাভার মানে লাইক লাভার অ্যান্ড দ্য বিলাভড আমরা দেহ চেঞ্জ করি বাট
বারে বারে আমরা এই পৃথিবীতে ফিরে আসি, ঠিক আছে? তেমন ভাবেই এটা যদিও মানা যাবে, বাট দেয়ার লাভ উইল নট ডাই, ওরা অন্য ফর্মে আবার পৃথিবীতে ফিরে আসবে। নাও উই ক্যান ডাই বাই ইট, ইফ নট লিভ বাই লাভ। বলছে ভালোবাসায় যদি বাঁচতে না পারি তাহলে ভালোবাসায় মরে যাব, অর্থাৎ ভালোবাসার দ্বারাই বাঁচবো, ভালোবাসাতেই মরে যাব। যদিও আমি বলবো না জন্ডানকে ফলো করতে, এখনকার ছেলেপুলেরা ইন্সপায়ার হয়ে হাত কেটে নিচ্ছে, সুইসাইড করে নিচ্ছে, যে प्यार में हम अपनी जान भी दे देंगे। ना बाबा, हम दूसरा प्यार ढूंढ लेंगे, वो ही अच्छा है। प्यार में जान देने से अच्छा है प्यार, মানে दूसरा प्यार ढूंढ लेना, ঠিক আছে? সো এখানে বলছে যে উই ক্যান ডাই বাই ইট ইফ নট লিভ বাই লাভ। ভালোবাসা যদি বেঁচে না থাকি ভালোবাসাতেই মরে যাব, ভালোবাসার জন্যই বাঁচবো, ভালোবাসার জন্যই মরবো। And if unfit for tombs and hearse our legends be, it will be fit for verse। বলছে আমরা যখন মরে যাব হবে হয়তো যে আমাদের জন্য হয়তো টুম বা সমাধি বানানো হবে না, আমরা তো অত গ্রেট নই যে আমাদের জন্য মানুষ সমাধি বানাবে। এমনও হতে পারে যে ওই মরা ডেড, বেসিক্যালি ডেড বডি নিয়ে যায় সেই গাড়িগুলো, বলছে আমরা যদি সেই গাড়িতেও ফিট না হই, আমাদের জন্য যদি কোনো টুমও না বানানো হয়, তারপরেও আমাদের অস্তিত্ব থাকবে। কোথায় থাকবে না ভার্সে থাকবে, কবিতাতে থাকবে। দেখো আমাকে কবরে জায়গা দিতে হবে না, আমরা আমাদের জায়গা কবিতায় বানিয়ে নেবো, ডোন্ট ওয়ারি। কবরের মধ্যে বেঁচে থাকবো না, আমরা তো কবিতার মধ্যে বেঁচে থাকবো। If no piece of chronicle we prove, we'll build in sonnets pretty rooms। বলছে ইতিহাসের পাতায় আমাদের নাম যদি নাও লেখা থাকে প্রেমিক প্রেমিকা হিসাবে, যেমন হীর রাঞ্ঝার নাম, হ্যাঁ ঠিক, শাহজাহান মুমতাজের নাম, রোমিও জুলিয়েটের নাম যেমন ইতিহাসের পাতায় লেখা আছে, আমাদের নাম যদি ইতিহাসের পাতাতেও লেখা না থাকে, অ্যাটলিস্ট সনেটের মধ্যে আমার নাম লেখা, আমাদের নাম লেখা থাকবে। সনেট মানে কি? সনেট এক বিশেষ ধরনের কবিতা। ইতিহাসের পাতায় নাম থাকুক না থাকুক, কবিতার পাতায় আমাদের নাম থাকবে। কবিতাতেই আমরা আমাদের ছোট্ট রুম ঘর বানিয়ে নেব, কবিতার মধ্যে। As well, a well-wrought urn becomes the greatest ashes, as half-acre tombs, and by these hymns all shall approve। বলছে দেখো কখনো আর্ন দেখেছিস? আর্ন মানে কলস। ধর আমাদের এখানে যদিও প্রচলনটা আই গেস কমই, খুব বড় বড় যারা মানুষ হয় তাদের যে অস্থি, সেই অস্থিটা একটা কলসের মধ্যে রেখে দেওয়া হয়, হ্যাঁ, প্রিজার্ভ করে রাখা হয় যে এইটা অমুক মানুষের অস্থি। তাহলে একটা ছোট্ট কলস, সেই কলসটা গ্রেট হয় কখন? যখন তার মধ্যে একটা মহান মানুষের অস্থি থাকে। আমাদের জন্য হাফ একরের টোম বানাতে হবে না, আমাদের জন্য হাফ একরের স্মৃতিসৌধ বানাতে হবে না, ঠিক আছে? আমরা কবিতার মধ্যেই থাকবো এবং কবিতার মধ্যে দিয়ে আমরা গ্রেটনেসটাকে জীবনের অ্যাচিভ করব। লাইক যেরকম গ্রেটনেস একটা আর্ন অ্যাচিভ করে যখন তার মধ্যে একটা গ্রেট মানুষের তোমার অ্যাশেজ ওর মধ্যে যখন পড়ে, তখনই একটা আর্ন তার ভ্যালু নেই, একটা নর্মাল আর্নের ভ্যালু নেই, বাট সেই আর্নটার মধ্যে যখন একটা গ্রেট মানুষের অ্যাশটা পড়ে তখন সেই আর্নটা ভ্যালু পায়। তেমন ভাবে কবিতাগুলো ভ্যালু পাবে কাদের? প্রেম কাহিনীর জন্য, আমাদের প্রেম কাহিনীর জন্য। এবং আমরা এই কবিতার মধ্যে দিয়ে বেঁচে থাকবো। All shall approve us canonized for love। এবং আমাদেরকে দেখে সবাই ইন্সপায়ার হবে, আমাদের এই যে ভালোবাসা, এই ভালোবাসা দেখে সবাই ইন্সপায়ার হবে আর সবাই বলবে যে আমরা হলাম ভালোবাসার সেন্ট, লাভ সেন্ট। আমরা সেন্ট উপাধি লাভ করব। তবে চার্চ আমাদেরকে সেন্ট উপাধি দেবে না, আমাদেরকে সেন্ট উপাধি কারা দেবে? লাভার্সরা দেবে, বিকজ দে উইল ড্র ইন্সপিরেশন ফ্রম আস। তারা আমাদেরকে নিজেদের গুরু, নিজেদের সাধু হিসাবে মানবে। and thus invoke us। এবং আমরা যখন পৃথিবীতে থাকবো না, আমরা কোথায় চলে যাব? আমরা স্বর্গে চলে যাব। স্বর্গে গিয়েও আমি আমার প্রেমিকাকে ভালোবাসবো, আমার প্রেমিকা আমায় ভালোবাসবে, আর পৃথিবীর মানুষরা তখন আমাদের দিকে তাকিয়ে প্রার্থনা করবে, আমাদেরকে বলবে, ইউ হুম
reverent love made one another's hermitage. পৃথিবীর এই যে মানুষরা তখন আমাদের দিকে তাকিয়ে বলবে তোমরা ছিলে, কি দারুণ ভালোবাসা ছিল তোমাদের জন্য, মানে তোমরা তো একে অপরের আশ্রম ছিলে। আমরা আশ্রমে কি করি? আশ্রমে আমরা থাকি মনের শান্তিতে। জন ডান তার প্রেমিকার মধ্যে থাকতো, প্রেমিকার মনের মধ্যে সিকিউরলি পিসফুলি থাকতো। জন ডানের প্রেমিকা তার প্রেমিকের মনের মধ্যে সিকিউরলি পিসফুলি থাকতো। যদিও এখনকার দিনে আর আশ্রম নেই, এখনকার দিনে তো ওই অনাথালয় হয়ে গেছে, প্রচুর মানুষজন একসাথে থাকে প্রেমিকার মনে। বাট মানুষ যখন আমাদের দিকে তাকাবে, তাকিয়ে বলবে আরে তোমরা তো একে অপরের জন্য সেই আশ্রমের মতো ছিলে। তুমি তোমার প্রেমিকার মনে থাকতে, তোমার প্রেমিকা তোমার মনে থাকতো। You to whom love was peace, that now is rage. তোমাদের কাছে ভালোবাসা ছিল কিসের প্রতীক? মানুষ আমাদের দিকে তাকিয়ে বলে তোমাদের কাছে ভালোবাসা ছিল শান্তির প্রতীক। আর এখন ভালোবাসা শান্তির প্রতীক নেই, এখন ভালোবাসা ঝগড়ার প্রতীক। লাভ ইজ ইকুয়াল টু কালেশ, তাই না? কোথায় গেল সে ভালোবাসা যা ছিল তোমাদের মধ্যে? মানুষ সেই ভালোবাসা চাইবে। Who did the whole world's soul contract and drove into the glasses of your eyes? তোমরা একে অপরের চোখের যে আয়না, সেই আয়নায় এই পৃথিবীটাকে দেখতে পেতে। আমার কাছে এই পৃথিবীকে দেখার জন্য পৃথিবীর চারিদিকে ভ্রমণ করার প্রয়োজন নেই, আমি আমার প্রেমিকার চোখের দিকে তাকিয়ে এই সমস্ত পৃথিবীকে দেখতে পাই। আমার প্রেমিকা তার সারা পৃথিবী দেখার জন্য সারা পৃথিবী ঘুরে বেড়ানোর প্রয়োজন নেই, সে আমার চোখের দিকে তাকালেই পুরো পৃথিবীকে দেখতে পায়। তোমরা একে অপরের চোখে সমগ্র পৃথিবীটাকে দেখতে পেতে। So made such mirrors and such spice that they did all to you epitomize. এখন countries, towns and courts, শহর like countries মানে দেশ, শহর বা কোর্ট যারা আছে তারা সবাই কি চায়? বেগ ফ্রম অ্যাভব আ প্যাটার্ন অফ ইউর লাভ। তারা সবাই চায় যে তাদের মধ্যে সেই ভালোবাসা নেমে আসুক, যেই ভালোবাসা কাদের মধ্যে ছিল? যেই ভালোবাসা তোমাদের মধ্যে ছিল। আমাদের মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসা বড় দূষিত হয়ে গেছে। এবং একটা সময় আসবে যেই সময় তোমরা মানুষেরা তোমরা চাইবে যে আমাদের মতো ভালোবাসা, আমরা একে অপরকে যেমন ভালোবাসতাম, আমরা যেমন একে অপরের চোখে পুরো গোটা বিশ্বটাকে দেখতে পেতাম, সেরকম ভালোবাসা যদি তোমাদের মধ্যেও নেমে আসে, তোমরাও চাইবে। তো এইখানে আমাদের জন ডানের দ্য ক্যানোনাইজেশন কবিতাটা শেষ হচ্ছে। আই গেস তোরা সবাই বুঝতে পেরেছিস, রাইট? সো দ্যাটস অল, থ্যাংক ইউ।